কোনো কিছু না ভেবেই নতুনের আনা কাগজপত্রে সই করে দিল কমলিনী। খুশি হয়ে গেল নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কমলিনীর মা রেশমিকে বলে, আমার মেয়ে এসেছে, মাত্র এক রাত হয়েছে, আর তার মধ্যেই তুমি আমার মেয়েকে এত কথা শোনাচ্ছ বৌমা। হ্যাঁ ঠিক আছে, তুমি ছোট ফ্যামিলি দেখে বিয়ে করেছিলে, কিন্তু আমরা তো কোনোদিনও বলিনি যে আমরা 4 জন থেকে 5 জন হব না। আমার ঠাকুরপো এই বাড়িতেই থাকবে, আর আমার মেয়ে যে কখনো আসবে না, তার যে আমরা কোনো দায়িত্ব নেব না, সেটা তো তোমাকে বলিনি কখনো। সেটা কি তোমাকে আমরা কোনোদিনও বলেছি? আজকে তুমি আমার মেয়েকে এতগুলো কথা শোনাচ্ছ কেন? কেন শোনাচ্ছ এতগুলো কথা? এই বাড়িটা না এখনো তোমার শ্বশুরের নামেই আছে। তখনই মিঠি বলে, শোনো মামি, এই যে তুমি আমার চাকরি পাওয়ার কথা বললে না, মৌ যেমন বিদেশ যাওয়ার কথা ছিল, তেমন কিন্তু আমারও বিদেশ যাওয়ার কথা ছিল। মৌ যেমন বিদেশ যাওয়ার জন্য তেমন কিছু এখানে করতে পারছিল না, আমিও ঠিক তেমন ভাবে করতে পারছিলাম না। এখন যখন আমার মায়ের দায়িত্ব আমাকে নিতে হবে, আমার মা যখন একা, তখন না আমি একটা চাকরির ব্যবস্থা ঠিক করে নিতে পারবো। সেটা তুমি অবশ্যই জানো যে আমার যোগ্যতা আছে কি নেই। আর যা বলছো যে এখন আমি বিদেশ যাব কিনা, না, এখন আমি আর বিদেশ যাব না। আমার সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি। তুমি যদি বলো এখনকার খাওয়ার টাকাও তোমাদের দিয়ে দিতে, তাহলে দিয়ে দেবো। তখন রেশমি বলে, মিঠি তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। তখনই কমলিনীর বাবা বলে, কি বাড়াবাড়ি করছে বৌমা? তুমি যা ব্যবহারটা করছো, ও তো ঠিকই বলেছে। আর তাছাড়া তাছাড়া এই বাড়িটা না এখনো আমার। এই বাড়িটা না পশুনের নয়, তুমি ভুলে যেও না। আমার মেয়ে যে এখানে থাকতে পারবে না, তা কিন্তু নয় বৌমা। তখন রেশমি বলে, থাকুক না, আমি কি বারণ করেছি নাকি? শুনুন, আমি শুধু একটা কথাই মনে করিয়ে দিতে চেয়েছি। তখনই কমলিনী বলে, শোনো বৌদি, তোমাকে না আমি বেশি ঝামেলায় ফেলবো না। আমার অপারেশন তো, অপারেশনটা হয়ে যাক, তারপরেই দিদি ভাই এর মধ্যে ঠিক বাড়ি দেখে নেবে। তখনই আমরা সেখানে চলে যাব। তোমাকে না আমি বেশি ঝামেলায় ফেলবো না। তুমি এই নিয়ে ভেবো না তুমি। তখনই রেশমি বলে, বুড়ি, তুমি আমার উপর রাগ করছো? আমি তো শুধুমাত্র এটা তোমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছিলাম যে নতুনদার উপরে এত বছর তোমরা ভরসা করেছিলে, সেই নতুনদা দেখো বিয়ে করতে না করতেই দুদিনের মধ্যেই পাল্টে গেল। তোমাদের সব দায়িত্ব ভুলে গেল। এখন এখন তোমরা কি করবে তোমরা? ঠিক তখনই কমলিনী বলে, শোনো, আমার কথা তো তোমাকে না অত ভাবতে হবে না। তুমি এই নিয়ে চিন্তা করো না। ঠিক তখনই সেখানে মিঠিল চলে আসে। আর মিঠিল এসে বলে, কাকিমা। তখন কমলিনী বলে, মিঠিল মা, তুই এসেছিস? তুই আবার কষ্ট করে কেন এখানে আসতে গেলি বলতো? তখন মিঠিল বলে, কেন, ওই বাড়িতেও আমি কষ্ট করে আসতাম, এ বাড়িতেও এসেছি, তাতে কি হয়েছে? তখনই দেখা যাবে মিঠি বলে, না, এ বাড়িতে তো আবার সবার ঝামেলা হয়ে যাচ্ছে, অনেক মানুষ হয়ে যাচ্ছে, 2 জন থেকে 4 জন হয়ে যাচ্ছে, মামিমার তো কষ্ট হবেই। তখনই রেশমি বলে, মিঠি, তুই আমাকে কথা শোনাচ্ছিস? তখন মিঠি বলে, না মামিমা, তোমার যে ঝামেলা হচ্ছে, তুমি যে কথাগুলো আমাদের শোনালে সেটাই শুনিয়েছি। তখনই রেশমি বলে, হ্যাঁ, আমার কষ্ট হয়, আমার ঝামেলা হয়, কারণ বুড়ি আসাতে তার দাদা তো আবার নিজের ঘরটা ছেড়ে দিয়েছে। এখন আমাদের মেঝেতে বিছনা করে শুতে হচ্ছে, সেটা তো আমার কষ্ট হয়। তখন কমলিনী বলে, আমি তো এটা চাইনি। তখন রেশমি বলে, তুমি না চাইলেও, তুমি অসুস্থ মানুষ, তুমি তো আর মেঝেতে শুতে পারবে না। কিন্তু আমারও না ডক্টর বারণ করেছে আমাকে মেঝেতে শুতে। তারপরেও আজকে সকাল থেকে তো আমি কমর তুলতেই পারছি না। তারপরে দেখা যাবে সেখানে ছোট কাকু আর কমলিনীর বাবা আসে। তখন ছোট কাকু বলে, শোনো বুড়িমা, তুমি বরং চলো, আমরা হোটেলে গিয়ে থাকবো এই তোমার অপারেশনের কদিন। এখানে থাকার কোনো দরকার নেই। তখন কমলিনী বলে, না না কাকুমণি, তুমি আমার জন্যই বা কত কষ্ট করবে বলো তো? তখন কাকুমণি বলে, কেন, তোমার জন্য কষ্ট করব না তাহলে কার জন্য করব? আর আমার ফ্লার্ট তো 2 দিন পরে ঠিক হয়েই যাবে। প্রসূন, তুমি কিন্তু এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো। তখন প্রসূন কিছুই বলে না। আর মিঠিলও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনে পুরো অবাক হয়ে যায়। তারপর প্রসূন বলে, আচ্ছা কাকুমণি, তুমি তো দেখছো ও বোকা, বোকা বলেই তো এসব কথাগুলো বলছে, না হলে এসব কথাগুলো কেউ বলে নাকি? তখনই রেশমি বলে, আমি বোকা? হ্যাঁ, আমি তো বোকাই, আমি না বোকাই, ঠিক আছি। তখন প্রসূন বলে, না হলে এসব কথাগুলো তুমি কি করে বললে? এই বাড়িটা না এখনো এখনো আমার বাবার নামে। তখনই প্রাঞ্জল বলে, না প্রসূন, তুমি তোমার বউকে বোকা বলে ভুল করেছো। ওনার ধূর্ত সাপ একটা। তখনই রেশমি বলে, কাকুমণি, আপনি এইভাবে আমার সঙ্গে কথা বলতে পারেন না। তখনই দেখা যাবে কমলিনী বাবা বলে, ও তো ঠিকই বলেছে, আমার মেয়ে যদি এই বাড়িতে থাকতে না পারে, তাহলে আমি কাকে অ্যালাউ করব? হ্যাঁ, কাকে অ্যালাউ করব? কাউকে তো অ্যালাউ করব না।
তখনই কমলিনীর মা বলে, শোনো বৌমা, আমার মেয়ে এসেছে, আমার মেয়েকে আমরা কখনো ফেলে দিতে পারবো না, কারণ আমার মেয়ের দায়িত্ব যে আমরা নেবো না এরকমটা তো কিন্তু কখনো বলিনি। তুমি বরং তোমার সহ্য না হলে কদিন গিয়ে বাপের বাড়িতে থেকে এসো। তখন রেশমি বলে, কি, আমি বাবার বাড়িতে গিয়ে থেকে আসবো? বাহ, আপনারা তো দেখছি বেশ সুবিধাবাদী। তখনই কমলিনী বাবা বলে, ঠিকই তো বলেছে তোমার শাশুড়ি মা, তুমি বরং গিয়ে বাপের বাড়িতে থেকে এসো। তখন তো রেশমির একদম থোতামক বোতা হয়ে যায়। ওদিকে প্রাঞ্জল বলে, শোনো বৌমা, আমার বুড়িমা এখানেই থাকবে, তুমি কিচ্ছু বলতে পারবে না। তখন রেশমি বলে, কেন, কেন বলতে পারবো না? এখন এখন আপনাদের বাড়ির মেয়ে এসেছে বলে আমি বাবার বাড়িতে গিয়ে থেকে আসবো? তখন প্রসূন বলে, হ্যাঁ থেকে আসবে, না হলে প্লিজ তোমার মুখটা বন্ধ রাখো। তুমি দিন দিন এরকম কি করে হয়ে যাচ্ছ আমি না সেটাই বুঝতে পারছি না রেশমি। তোমাকে দেখে না আমি বড্ড অবাক হচ্ছি। তোমাকে আমি শেষবারের মতো বলে দিলাম, আমার বোন এখানে থাকবে, তুমি কোনো রকম কোনো কথা বলবে না। তোমাকে প্লিজ আমি হাত জোড় করে অনুরোধ করছি, তুমি অন্তত তোমার মুখটা বন্ধ রাখো, বন্ধ রাখো তোমার মুখটা। তখনই মিঠিল বলে, কাকিমা, কালকে না সকালবেলায় আমি চলে যাব। তখনই কমলিনী বলে, তুই কেন কষ্ট করবি মা, তোর তো চেম্বার আছে। তখন মিঠিল বলে, তাতে কি হয়েছে, তোমার এই অবস্থায় আমি যাব না? তারপরেই কমলিনী মিঠিলকে বলে, মিঠিল মা, একটা বাড়ি দেখতো আমাদের জন্য। তখন প্রাঞ্জল বলে, না না বুড়িমা, তুমি আমার ফ্ল্যাটেই থাকবে। তখন কমলিনী বলে, না কাকুমণি, তোমাকে আর কত আমি কষ্ট দেবো বলো তো? আর তাছাড়া ওই ফ্ল্যাটটা তো আর তোমার নেই, তোমাকে এই নিয়ে কত কথা শুনতে হবে। তখন প্রাঞ্জল বলে, হ্যাঁ তা ঠিক, আমি ওটা মৌকে গিফট করেছিলাম, তাতে কি হয়েছে, কাগজপত্রগুলো তো সেরকমই আছে। আর মৌ আপত্তি করলেও না আমার কোনো সমস্যা নেই। তখন প্রসূন বলে, মৌ আপত্তি করবে মানে? তখনই প্রাঞ্জল বলে, কেন প্রসূন, তোমার বউ এই একদিনের ব্যবধানে এতগুলো কথা শোনাবে, সেটা কি তুমি ভাবতে পেরেছিলে? আর তোমার মেয়ে কেমন সেটা তো তুমি ভালো করে জানো। তখন প্রসূন বলে, হ্যাঁ আমি জানি তো আমার মেয়ে কেমন হয়েছে, আর কার পোস্টার এরকম হয়েছে সেটাও আমি জানি, সবই আমি জানি। তখনই দেখা যাবে সেখানে নতুন চলে আসে। তখন প্রসূন বলে, নতুন দা, এসো এসো। তখন নতুন বলে, হ্যাঁ কিছু কাগজপত্র নিয়ে আসলাম, কমলিনী সই করতে হবে। তখনই প্রসূন বলে, এত তাড়া তোমার, ওর অপারেশন হবে বলে? তখন নতুন বলে, না, আমি কোনো কাজ ফেলে রাখতে চাই না। তখন কমলিনী বলে, ঠিক আছে দাও, আমি সই করে দিচ্ছি, কোথায় কোথায় সই করতে হবে বললেই হবে। তখন নতুন বলে, হ্যাঁ আমার আবার খুব তাড়া, আমাকে সইগুলো করাতে হবে। তাছাড়া আমি কমলিনীকে কোনো রকম কোনো ঝামেলায় আর ফেলে রাখতে চাইছি না। আমার ভাবে আমার সঙ্গে জয়েন্ট ভাবে সব কাগজপত্র থাকবেই বা কেন? তখন মিঠি বলে, হ্যাঁ নতুন কাকু, তুমি বরং আমার মাকে তাড়াতাড়ি করে মুক্তি দিয়ে দাও, আমিও চাই সব কাগজপত্রগুলোতে সই করে আমার মা তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাক। তখন নতুন বলে, মিঠি মা, তুমি ছোট, ছোটদের এসব কথা বলতে হয় না, এসব কথা থাকতে হয় না। তখন মিঠি বলে, কেন নতুন কাকু, আমরা কি আদৌ ছোট আছি? আমাদের সামনেই তো সব কথাবার্তা হচ্ছে, তাহলে আমরা কি করে ছোট থাকি বলো তো? আমরা কি করে ছোট থাকবো? তারপরে দেখা যাবে নতুন মিঠিলকে বলে, মিঠিল মা, তোর সঙ্গে আমার একটু কথা আছে। তখন মিঠিল বলে, কেন নতুন কাকু, আপনার সঙ্গে তো আমার কোনো কথা নেই। আর তাছাড়া যার জন্য আপনার সঙ্গে আমার কথা থাকতো, কাকিমার জন্য, সেই কাকিমার সঙ্গেই তো আপনার সম্পর্কটা আর নেই। তাহলে আমি আর আপনার সঙ্গে কিসের কথা বলবো? আমার সময় নেই। তখন নতুন বলে, ঠিক আছে, আমি না হয় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবো, তোর সঙ্গে কথা বলবো, তাহলে কথা বলতে পারবি তো? তখন কমলিনীর মা বলে, নতুন, তোমার উপর কত আশা করেছিলাম, কিন্তু তুমি এরকম ভাবে যে পাল্টে যাবে বুঝতে পারিনি। তখন নতুন বলে, কেন কাকিমা, আমি কি করেছি? তখনই কমলিনী বলে, চা খাবে তো? তখন রেশমি বলে, শোনো বুড়ি, আমি কিন্তু এখন স্নান করতে যাব, আমি কোনো চাটা এখন বানাতে পারবো না। তখন কমলিনী বলে, ঠিক আছে আমি বানাচ্ছি। তখন রেশমি বলে, না, তুমি কি করে বানাবে, তুমি তো অসুস্থ মানুষ। তখন মিঠিল বলে, আমি বানাই? তখন রেশমি বলে, না থাক, তুমি গেস্ট মানুষ, আমি বানিয়ে দিতে পারবো, থাক আমি বানিয়ে দিচ্ছি। তখনই দেখা যাবে মিঠি বলে, হ্যাঁ আমরা তো সবাই গেস্ট, আমরা এখানে সবাই গেস্ট হিসেবে এসেছি, তাই মা, তোমারই বা কি দরকার চা অফার করার? যাদের বাড়িতে আছো তারাই চা দেবে, তোমার তো দরকার নেই এসব কথা বলার। তখন কমলিনী বলে, অভ্যাস থেকে বলে ফেলেছি। তারপরে দেখা যাবে নতুন বলে, কমলিনী তাড়াতাড়ি করে সইগুলো করে দাও। তখনই প্রাঞ্জল বলে, হ্যাঁ সইগুলো করিয়ে নিলে ভালো, তাড়াতাড়ি করে সইগুলো করিয়ে নাও। তখন নতুন বলে, হ্যাঁ আমি বরং বাড়িতে গিয়ে চা খাবো, পার্বতী না খুব ভালো চা বানায়। তখন এই কথা শুনে খুব কষ্ট পায় কমলিনী। তারপরে কমলিনী নতুনের দেখানো সব জায়গায় সইগুলো করে দেয়। ওইদিকে রেশমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটিমিটি হাসতে থাকে। তারপরে নতুন বলে, কমলিনী তুমি কিন্তু কাগজগুলো পড়ে দেখলে না? তখন কমলিনী বলে, না আমাকে পড়তে হবে না। তারপরে প্রাঞ্জল নতুনকে বলে, শোনো নতুন, তুমি যখন আমাদের মেয়েকে সম্মান দিচ্ছ, তাহলে তোমার বৌঠান বলাই উচিত, কারণ ও তোমার বন্ধুর বউ, তুমি এভাবে নাম ধরে ডাকাটা ভালো দেখায় না,
বুঝতে পেরেছো? তখন নতুন বলে, কাকুমণি আপনি কেন বলছেন? কমলিনীর তো কোনো সমস্যা নেই। তখন কমলিনী বলে, তোমাকে আমি অনেকবার বলেছিলাম যে আমাকে বৌঠান বলো, কমলিনী বলো না, কিন্তু তুমি তো শোনোনি। তখন নতুন বলে, শোনো কমলিনী, আমি যাকে নাম ধরে একবার ডেকেছি তাকে তো বৌঠান বলার কোনো প্রশ্নই আসে না। তোমাকে আমি নাম ধরেই ডাকবো। তখন কমলিনী বলে, কেন? আর কোথাও কি সই করা বাকি আছে? তখনই নতুন আরেকটা কাগজ বের করে দেয়। তারপরে কমলিনী সেই কাগজেও সই করে দেয়। তারপরেই নতুনকে বলে, যাক, এবার তো সব কাগজপত্রে সই করা হয়ে গেছে। এবার অন্তত তুমি নিশ্চিন্ত তো? আমিও না নিশ্চিন্ত, এই কাগজগুলোতে সই করে দিয়ে। তখনই কমলিনী বাবা বলে, আমি না অবাক হয়ে যাচ্ছি, মানুষ এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি কি করে পাল্টে যায়? মাত্র দুদিনের মধ্যে তুমি এতটা পাল্টে গেলে নতুন। তখন নতুন বলে, কেন? আপনারা তো সবাই চেয়েছিলেন যে আমি মন দিয়ে সংসারটা করি, তাহলে সেটাই তো করছি। আর তাছাড়া আগে আগে কমলিনী বাজার করতো, এখন তো পার্বতী কিছু চিনে না, তাই আমাকে বাজার করতে হচ্ছে। তারপরে দেখা যাবে প্রাঞ্জল বলে, তুমি তো একবারও জিজ্ঞাসা করলে না যে কমলিনীর অপারেশনটা কখন? তখন নতুন বলে, হ্যাঁ, সকাল সকালই তো, তাই না? তাই পোষণ বলে, তোমাকে না আর আসতে হবে না নতুন দা কষ্ট করে, আমরা আছি তো। তারপরে কমলিনী বলে, হ্যাঁ, আমার খবর নেওয়া লাগবে না, আমিও তো চাই যে তুমি খুব ভালো করে সংসারটা করো। তখন নতুন বলে, হ্যাঁ, করছি তো সংসারটা, এটাই তো তুমি চেয়েছিলে। তখন প্রাঞ্জল বলে, তারপরেও নতুন, তোমার থেকে না এসব আমি সত্যি আশা করিনি। সত্যি না, তুমি যে এরকম একটা কাজ করতে পারো, আর তুমি না তোমার বউয়ের প্রশংসা তোমার বাড়িতে গিয়ে করো, এখানে করতে হবে না। তখন নতুনের এই কথা শুনে রেশমি বলে, আচ্ছা, আপনারা কি চান বলুন তো? আপনারা যদি অন্য কিছু চাইতেন তাহলে তো অনেক আগেই সেটা হতো, তাই না? আপনারা তো সেটা চাননি, আর আপনাদের মেয়েও সেটা চায়নি। তাহলে এখন উনি সংসার করছে, সংসার করে ভালো আছে, তাহলে কেন ওনাকে কথা শোনাচ্ছেন? আমি তো সেটা বুঝতে পারছি না। আমি না হয় চাইনি যে বুড়ি এই বয়সে এরকম কিছু করুক, তারপরেও আমি তো আমি না চেয়েছি, আপনারা তো চাইলে হতো সেটা। তখন কমলিনী বলে, বৌদি, তুমি এরকম ভাবে আমাকে অপমান করো, না করলেও পারতে। তখন রেশমি বলে, কোথায় অপমান করছি ভাই? মানুষ না হয় বলতো যে 3 ছেলে মেয়ে নিয়ে তুমি এই বয়সে আরেকটা সংসার শুরু করেছো, তাতে তো কিছু যায় আসতো না। আর এখন এই যে তুমি একদম সর্বহারা হয়ে এখানে চলে এসেছো, সেটা কি খুব ভালো দেখাচ্ছে? ভালো দেখাচ্ছে না তো, তাই তো এসব কথাগুলো বলছি। তখন মিঠি বলে, মা, তোমার এসব অপমানগুলো শুনতে ভালো লাগছে, তাই না? তখন প্রাঞ্জল রেগে যায় রেশমির ওপর আর বলে, শোনো বৌমা, তুমি না একদম বাড়াবাড়ি করবে না। তখন রেশমি বলে, বাড়াবাড়িটা কোথায় করলাম বাড়াবাড়ি? তখন বসুন বলে, রেশমি, তুমি চুপ করবে? তোমার এই কথাগুলো না আমার আর সহ্য হচ্ছে না, আমার কিন্তু ভালো লাগছে না রেশমি, তুমি প্লিজ চুপ করো। তুমি দিন দিন কেমন যে হয়ে যাচ্ছ, তোমাকে আর বলার কিছু নেই। তোমাকে যে কি বলবো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, আমার বোন যদি চাইতো না তাহলে অনেক আগেই অনেক ভালো একটা পরিণতি হতে পারতো, কিন্তু আমার বোন সেটা চায়নি, তার জন্যই হয়নি, বুঝতে পেরেছো? তখনই মিঠিল বলে, হ্যাঁ, কাকিমা যদি তখন কোনো কিছু একটা করতে চাইতো আমরা কিন্তু সবাই সমর্থন করতাম, যারা কাকিমার পক্ষে আছি সবাই সমর্থন করতাম, বিশেষ করে আমি। কিন্তু আমি এখন বুঝতে পারছি কাকিমা সেদিন সেটা না করে খুব ভালো করেছে, খুব ভালো করেছে। এখন তো অন্তত নতুন কাকুকে চিনতে পারছে, সেটার জন্য না খুব ভালো হয়েছে। তখন তো এই কথা শুনে রেশমি আর নতুন দুজনেই মিঠিলের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।